আসসালামু আলাইকুম। আমি মুসলমান মমতাজ নিগার, সহকারী শিক্ষক, মাটিডালি উচ্চ বিদ্যালয়, বগুড়া। নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা, স্বাগতম জানিয়ে আজকের পরিণতি ক্লাস শুরু করছি। চিত্রে এটা কি দেখা যাচ্ছে? একটা পৃথিবীর মানচিত্র। এটা কি? এটা মানচিত্র, বাংলাদেশের মানচিত্র। ওইটা পৃথিবীর ম্যাপ আর এটা বাংলাদেশের মানচিত্র। এটা কি? এটা একটা মানচিত্র, সৌদি আরবের মানচিত্র। বইয়ের ভাষায় দেশগুলোকে কি বলা হয়? আমরা দেখলাম বিশ্বের মানচিত্র আর দুইটা দেশের মানচিত্র। বইয়ের ভাষায় এগুলোকে বলা হয় রাষ্ট্র। আজকের আলোচ্য বিষয় রাষ্ট্র। আমরা আজকে পড়ব প্রথম অধ্যায় রাষ্ট্র সম্পর্কে। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। কি ধরনের প্রতিষ্ঠান? রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। প্রত্যেকটা মানুষই রাষ্ট্রে বসবাস করে, কেউ জঙ্গলে বাস করে না। আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে 197টা রাষ্ট্র আছে। প্রতিটি রাষ্ট্রেরই আছে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা। এছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য আরো আছে সরকার এবং রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ ক্ষমতা, অর্থাৎ সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ছাড়া একটা রাষ্ট্র টিকে থাকা অসম্ভব। মূলত এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্র গঠনের উপাদান 4টা। তাহলে 4টার সমন্বয়ে অধ্যাপক গার্নার একটা গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটা কি? দেখো, প্রথমে আছে ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী। অস্থায়ীভাবে বসবাসকারী হলে হবে না, স্থায়ীভাবে বসবাস করতে হবে। কারণ এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক দেশে যদি যাওয়া হয় তাহলে সেটা স্থায়ী হলো না। স্থায়ীভাবে বসবাস করতে হবে। সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি, একটা সরকার থাকতে হবে সেই রাষ্ট্রে, প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত, মানে যেটাকে বলছে সার্বভৌম ক্ষমতা। তাহলে এখানে সুনির্দিষ্ট ভূখণ্ড আসলো, স্থায়ীভাবে বসবাসকারী, এটা তো মানুষই হবে, গরু ছাগল হবে না। সুসংগঠিত সরকারের প্রতি, তাহলে সরকার আসলো, ভূখণ্ড, মানুষ, সরকার। আর 4 নম্বরে বলছে এখানে বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। তাহলে যদি বলা হয় যে রাষ্ট্র কি বা রাষ্ট্র বলতে কি বোঝো, তাহলে এই সংজ্ঞাটায় দিতে হবে। সংজ্ঞাটা একটু কঠিন হলেও মানে সিরিয়ালি যদি মুখস্থ করা যায় তাহলে সহজ হয়ে যাবে। এরপরে দেখি, তাহলে আমরা জানলাম রাষ্ট্র কি বা কাকে বলে। অধ্যাপক গার্নারের উক্তিটাই দিতে হবে। তাহলে রাষ্ট্রে আমরা উপাদান পেলাম কয়টা? 4টা। প্রথমে পাইছি জনসমষ্টি। এটা অবশ্যই বাংলাদেশের জনসমষ্টি, দেখাই যাচ্ছে এতগুলা মানুষ। তারপরে আমরা বলছি ভূখণ্ড থাকতে হবে। রাষ্ট্র গঠন করতে গেলে মানুষ লাগবে, ভূখণ্ড থাকতে হবে। তারপরে এটা একটা সংসদের ছবি, মানে সরকার ব্যবস্থা থাকতে হবে, এখানে বসে সরকার পরিচালিত হচ্ছে। তারপরে সার্বভৌমত্ব। একটা দেশ যখন সার্বভৌম ক্ষমতার অধিকারী হয় তখন সেই দেশে একটা নিজস্ব পতাকা হয়। তাহলে এই 4টার সমন্বয়ে রাষ্ট্র গঠিত হতে পারে। তাহলে রাষ্ট্র গঠনের উপাদান কয়টা পেলাম আমরা? 4টা। এবার আসলে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আমরা আলোচনা করব। রাষ্ট্রের উৎপত্তি নিয়ে রাষ্ট্রের উৎপত্তি নিয়ে বিভিন্ন দার্শনিক বিভিন্ন মতামত দিয়েছেন। এখানে 4টা মতবাদের কথা বলা হয়েছে। তাহলে দেখা যাক কে কি মতামত দিয়েছে। রাষ্ট্র কখন ও কিভাবে উৎপত্তি লাভ করেছে তা নিশ্চিত করে বলা কঠিন। তবে রাষ্ট্রবিজ্ঞানীরা অতীত, ইতিহাস ও রাজনৈতিক ঘটনা প্রবাহ পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কতগুলো মতামত প্রদান করেছেন। তার মধ্যে পৌরনীতি ও নাগরিকতা উল্লেখযোগ্য আছে 4টা। 1 নম্বরে বলা হয়েছে যে ঐশী মতবাদ, 2 নম্বরে বলা হয়েছে বল ও শক্তি প্রয়োগ মতবাদ, 3 সামাজিক যুক্তি মতবাদ,
4-এ আছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। এখানে চিত্রে দেখা যাচ্ছে প্রথমে আছে এটা সৌদি আরবের মসজিদ, তারপরে এটা হলো খ্রিস্টানদের চার্চ, তারপরে এটা হলো বৌদ্ধ মন্দির, সবগুলো এক একটা উপাসনালয়। তার মানে এগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে এটা ঐশী মতবাদ। ঐশী হলো ঐশ্বরিক বা বিধাতা প্রদত্ত যে রাষ্ট্র বলা হচ্ছে, রাষ্ট্র বা রাষ্ট্রের সরকার, সেটাকে ঐশী মতবাদ বলছে। তাহলে ঐশী মতবাদের বক্তারা কি বলেছে দেখি। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরাতন মতবাদ এ মতবাদে বলা হয় বিধাতা বা রাষ্ট্র, মানে সবচেয়ে পুরাতন মতবাদ কি যদি আসে তাহলে ঐশী মতবাদ দিব। এই প্রথম লাইন এইগুলা দিয়েই উদ্দীপক থাকে, অতএব এইগুলো মনে রাখতে হবে যে সবচেয়ে পুরাতন মতবাদ সম্পর্কে লিখো। তখন যদি খ নাম্বার অনুধাবন হিসেবেও আসে তাহলে থাকবে যে রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে সব থেকে পুরাতন মতবাদ কোনটি লিখো। তাহলে তোমাদের এই কোনটা আছে সেটা ধরে লিখতে হবে, ঐশী মতবাদ। এই মতবাদে বলা হয় বিধাতা বা রাষ্ট্র স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি শাসক প্রেরণ করেছেন। মানে বিধাতাই রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি শাসককে প্রেরণ করেছেন। শাসক তার প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র স্রষ্টা বা বিধাতার নিকট দায়ী, জনগণের নিকট নয়। এখানে শাসক যে কাজ করবে তার জন্য সে বিধাতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। যে এরকম সৌদি আরবে শাসক যা করে জনগণ কিছুই বলে না, কারণ কোরআনের ভিত্তিতে ওই দেশটা চলে। এখন মারা যাওয়ার পরে দেখা যাবে যে সে স্রষ্টার কাছে যে কাজই করুক তার জন্য, ভালো করলে ভালো, খারাপের জন্য খারাপ, যদি দুর্নীতি করে তার জন্য হিসাব স্রষ্টার কাছেই দেবে। তাহলে এখানে বলা হচ্ছে যে স্রষ্টা শাসককে প্রেরণ করেছে এবং রাষ্ট্র তৈরি করেছে। আচ্ছা, যদি এখানে স্রষ্টা কিভাবে পাঠাইছে, স্রষ্টা শাসককে কিভাবে পাঠাইছে? আচ্ছা, যদি দেখা যায় যে সৌদি আরবের রাজার ঘরে ওখানে বা ইংল্যান্ডের রানীর ঘরে যদি তোমরা বা আমি হতাম জন্মগ্রহণ, তাহলে আমিও সেই হিসেবেই বা তোমরা সেই হিসেবেই শাসক হতে। তাহলে এটা তো জন্মগ্রহণ করা, এটা কোন ঘরে জন্মগ্রহণ করবে, এটাও তো স্রষ্টাই পাঠিয়ে দিছে, রাষ্ট্র স্রষ্টাই তৈরি করছে। তাহলে জনগণের নিকট নয়, দায়ী থাকবে কার নিকট? স্রষ্টার নিকট। সেহেতু শাসকের আদেশ অমান্য করার অর্থ হলো বিধাতার আদেশ অমান্য করা। ওই যে বললাম কোরআনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে কোরআন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি সে কোনো অনিয়ম করে তাহলে সেটা কোরআন হাদিসের বিপক্ষেই যাবে। ঐশী মতবাদের পরে আসছে বল বা শক্তি প্রয়োগ মতবাদ। মানে এক দেশ আর এক দেশ যুদ্ধ লাগবে, যখন দুইটা দেশ, তখন এক দেশ জয়ী হয় আর এক দেশ হেরে যায়। বল বা শক্তি প্রয়োগ মতবাদের মূল বক্তব্য হলো বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে। এই মতবাদে বলা হয় সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধ বিগ্রহ বা বল প্রয়োগের মাধ্যমে দুর্বলের উপর নিজেদের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং শাসন কার্য পরিচালনা করে। আবার অনেকে এটার বিরোধিতাও করেছেন এই জন্য যে যদি তাহলে কিন্তু আমেরিকা পুরা বিশ্বের হয়ে যেত, মালিক হয়ে যেত। এভাবে পরিচালনা, যদি বল প্রয়োগ করেই যদি সব দেশ গ্রাস করা যেত তাহলে তাই হতো। সেই জন্য কোনো রাষ্ট্রবিজ্ঞানী এটার বিপক্ষেও কথা বলেছে। বল বা শক্তি প্রয়োগ মতবাদ, আমাদের মুক্তিযুদ্ধের এখানেও বল বা শক্তি প্রয়োগ করেই বাংলাদেশ রাষ্ট্র নাম ধারণ করেছে। এবার আসলে সামাজিক যুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদের মূল কথা হলো সমাজের বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে। এখানে 3 জন দার্শনিকের নাম বলা হয়েছে, কে কোন দেশে সেটা মনে রাখতে হবে। ব্রিটিশ দার্শনিক টমাস হবস ও জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাক রুসো সামাজিক যুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন। প্রশ্ন এটাই যে সামাজিক যুক্তি মতবাদের প্রবর্তক কে কে ছিলেন। এ মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত।
তারা প্রকৃতির নিয়ম মেনে চলতো এবং প্রাকৃতিক সুযোগ সুবিধা ভোগ করত। এখানে দেখা যাচ্ছে যে এই তিন দার্শনিক বলেছেন যে এ মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতি রাজ্যে বাস করত, তার মানে কেউ সমাজে বাস করত না, প্রাকৃতিক পরিবেশে বাস করত। তারা প্রকৃতির নিয়ম মেনে চলতো এবং প্রকৃতি থেকে যা যা পেত, মানে শিকার করে খেত, ফলমূল খেত, এসব। কিন্তু প্রকৃতি রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো তখন কর্তৃপক্ষ ছিল না। টমাস হবস, জন লক, জ্যাক রুসো এদের মতবাদ এটা। ফলে সামাজিক জীবনে কি ছিল, যেহেতু শাস্তির বিধান ছিল না, সেহেতু সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতো। মানুষ হয়ে ওঠে তখন স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক, সবাই তো নিজের স্বার্থটাই চিন্তা করে, মানে জোরদার মুল্লুকদার এরকম অবস্থা। দুর্বলের ওপর চলে সবলের অত্যাচার। তাহলে মানুষ রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রকৃতির রাজ্যে বাস করতো, প্রকৃতি থেকে সুযোগ সুবিধা নিত। এটা এই মূল কথা এই সামাজিক যুক্তি মতবাদের। সেই জন্য তখন প্রকৃতির রাজ্যে যার যেমন জোর ছিল সে তেমন অরাজকতা বিশৃঙ্খলা এরকম করতো এবং স্বার্থপর ছিল এবং আত্মকেন্দ্রিকও ছিল, আর দুর্বলদের উপর অত্যাচারও করত। সবলের আধিপত্যটা বেশি এখানে। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের মূল বক্তব্য হলো রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তন, মানে পরিবর্তন হতে হতে, বিবর্তন কথাটা পরিবর্তনেরই উন্নততর রূপ, মানে পরিবর্তন হতে হতে যখন উন্নত অবস্থায় যায় তখন সেটাকে বিবর্তন বলা হয়। বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি লাভ করেছে। তার মানে আগে মানুষ যাযাবর জীবনযাপন করতো, তারপরে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে পরিবর্তন হতে হতে এটাকে ভালো মনে করেছে, সেই জন্য আস্তে আস্তে রাষ্ট্রের সৃষ্টি করেছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কিন্তু আবার এই ঐতিহাসিক মতবাদটাই। সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ ঐতিহাসিক মতবাদ, আর সবচেয়ে প্রাচীন মতবাদ ঐশী মতবাদ। এই দুইটা খ নাম্বার হিসেবে বেশি আসে, মানে অনুধাবন হিসেবে, এভাবে মনে রাখতে হবে। এখন একটা উদ্দীপক দিয়ে বুঝে দিচ্ছে যে কেমন ধরনের প্রশ্ন থাকে। চারটা মতবাদ সম্পর্কে আমরা আলোচনা করলাম। চারটা মতবাদের শুধু ওই অংশ থেকে প্রশ্ন থাকলে একটা খ নাম্বারে দেবে, আর ক নাম্বার তো জ্ঞানমূলক ওভাবেই দেবে, মানে একটা গতে হবে, একটা ঘ নাম্বারে হবে। আচ্ছা, শাওন ও শিপন দুই বন্ধু, তারা দুই বন্ধু রাষ্ট্রের উৎপত্তি নিয়ে তাদের মতামত প্রকাশ করছিল। শাওন বলছিল যে রাষ্ট্র বিধাতার সৃষ্টি, তাহলে শাওনের বক্তব্যে কি বোঝা যাচ্ছে, ঐশী মতবাদ। সুতরাং তিনি নির্ধারণ করে দেন কে রাষ্ট্র পরিচালনা করবে। তবে শিপন এটি মানতে রাজি নয়। সে মনে করে রাষ্ট্র মানব সভ্যতার বিবর্তনের ফল, যেটা আমরা শেষে দেখলাম। মানুষ তাদের নিজেদের কল্যাণের জন্যই রাষ্ট্র সৃষ্টি করেছে। তাহলে শাওন ও শিপন দুইজনের মতবাদ দিল, মানে দুইজন দুই দার্শনিক হয়ে বসে আছে। আচ্ছা, এখানে ক নাম্বার জ্ঞানমূলক, এটা ওই যে রাষ্ট্র কাকে বলে অধ্যাপক গান্নারের উক্তিটাই ওখানে লিখতে হবে, জ্ঞানমূলকটা ওভাবেই দিবা। খ নাম্বার সার্বভৌম ক্ষমতা বলতে কি বোঝায়। খ নাম্বার অনুধাবন। সার্বভৌম ক্ষমতা আমি বললাম যে একটা দেশ সার্বভৌম ক্ষমতা ছাড়া টিকে থাকতে পারে না। সার্বভৌম দুইটা দিক আছে, একটা অভ্যন্তরীণ দিক, একটা বাহ্যিক দিক। এরকম করে সুন্দর করে খ নাম্বারটা লিখবা। সার্বভৌম ক্ষমতা বলতে কি বোঝায় এটা নিজে দিয়ে লিখবা, আর মূল কথাই 2 লাইন দিলেই হবে। গ নাম্বার শাওনের কথায় রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদ প্রতিফলিত হয়েছে। তাহলে শাওনের কথায় শাওন বলছে যে বিধাতার সৃষ্টি, তাহলে এখানে ঐশী মতবাদ ধরে লিখতে হবে, সেটা ব্যাখ্যা করো। ঘ নাম্বার বলছে আধুনিক রাষ্ট্র বহু যুগের বিবর্তনের ফল। শিপন্য এই কথাই বলছে যে মানব সভ্যতার বিবর্তনের ফল রাষ্ট্র। তাহলে শিপনের উপলব্ধির আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে আধুনিক রাষ্ট্র বিবর্তনের ফল, মানে শেষে আমরা যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ করলাম, এর আলোকে কিছু নিজস্ব যুক্তিও এখানে দিতে হবে, কারণ এটা উচ্চতর দক্ষতার ইয়ে, তো একটু মানে নিজের ইয়েও দিতে হবে, যুক্তি দিতে হবে, দিয়ে তো লিখবা। আচ্ছা শিক্ষার্থীরা, এটা তোমরা মতবাদ গুলো
প্রশ্নের ধরন না বুঝতে পারার জন্য একটু উল্টাপাল্টা করে সবাই লেখে। যাই হোক, তোমরা আশা করি ক্লাস দেখে বুঝতে পারবা। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।